ভারতের দাদাগিরি আর ষড়যন্ত্রের দিন বুঝি এবার পুরোপুরি শেষ হতে চলল। একদিকে প্রকৃতির এক বিশাল উপহার, বাংলাদেশের মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে সিঙ্গাপুর ও মালদ্বীপের চেয়েও বড় একটি নতুন ভূখণ্ড। অন্যদিকে সেই 1970 সালের দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটি চুরির চরম প্রতিশোধ নিতে আট ঘাট বেঁধে মাঠে নেমেছে তারেক সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি 2026 সালে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের একের পর এক মাস্টার স্ট্রোকে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে দিল্লি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের নতুন অধ্যায় যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা আপাতত থমকে গেছে। নানা কূটনৈতিক টানাপোড়েন ও আস্থার সংকটের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা ও শক্তিশালী অধ্যায়ে পদার্পণ করেছে। উন্নয়ন, বাণিজ্য ও ভূ রাজনীতির কৌশলগত অংশীদারিত্বে দুই দেশের এই মেলবন্ধন বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো খাতে এক অভূতপূর্ব সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সাম্প্রতিক বক্তব্যে দুই দেশের এই গভীর বন্ধুত্বের ফলেই উন্মোচিত হয়েছে বাংলাদেশের অগ্রযাত্রার এক নতুন দিগন্ত। ৪৫ বছর লুকিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসামি মেজর মুজাফফর। সেনাবাহিনী তাকে রিমান্ডে নিয়ে চাঞ্চল্যকর তথ্য বের করে এসেছেন। অবশেষে মুখ খুলেছেন মেজর মুজাফফর। তার সঙ্গে কোন কোন নেতাকর্মী, কোন কোন প্রভাবশালী নেতা জড়িত ছিল, বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। জন ডো ছদ্মনামে একাধিক পাসপোর্টে ভারত সহ অন্তত 3 দেশে 46 বছর আত্মগোপনে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মেজর মুজাফফর হোসেন। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন। পাপ কখনো বাপকেও ছাড়ে না। প্রকৃতির এই চিরন্তন সত্যকে আরো একবার প্রমাণ করে দীর্ঘ 45 বছরের রুদ্ধশ্বাস লুকোচুরির অবসান ঘটল। নিজের আসল পরিচয় ধুয়ে মুছে ছদ্মবেশের আড়ালে ইতিহাসের নৃশংসতম এক অধ্যায়কে চাপা দিতে চেয়েছিলেন সাবেক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। চীন থেকে জাপান, গতির ঝড়ে বিশ্ব কাঁপানো সে বিখ্যাত বুলেট ট্রেন এবার ডানা মেলছে বাংলাদেশের মাটিতে। দেশের বুকেই উন্মোচিত হতে যাচ্ছে দ্রুতগতির এক নতুন দিগন্তের। গেল সরকারের আমল থেকে এই প্রকল্পের কথা শোনা গেলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় বুলেট ট্রেন চালুর আলোচনা। তবে এবার আনুষ্ঠানিকভাবেই ঘোষণা এলো বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। দাদাগিরি আর ষড়যন্ত্রের দিন বুঝি এবার পুরোপুরি শেষ হতে চলল। একদিকে প্রকৃতির এক বিশাল উপহার, বাংলাদেশের মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে সিঙ্গাপুর ও মালদ্বীপের চেয়েও বড় একটি নতুন ভূখণ্ড। অন্যদিকে সেই 1970 সালের দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটি চুরির চরম প্রতিশোধ নিতে আট ঘাট বেঁধে মাঠে নেমেছে তারেক সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি 2026 সালে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের একের পর এক মাস্টার স্ট্রোকে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে দিল্লি। প্রশ্ন উঠেছে, সাগরের বুকে জেগে ওঠা ওই বিশাল ভূখণ্ড দিয়ে ভারত কি আবারও কোনো নোংরা খেলায় মেতে উঠবে, নাকি তারেক রহমানের কড়া হুঙ্কারে নিজেদের আধিপত্য হারিয়ে বাংলাদেশের কাছেই নাকানি চুবানি খেতে বাধ্য হবে মোদী প্রশাসন? এই যে বঙ্গোপসাগরের বুকে বিশাল এক ভূমি জেগেছে, তার পেছনের আসল কাহিনী শুনলে কিন্তু যে কারো চোখ কপালে উঠতে পারত। স্যাটেলাইটের ছবি আর ভৌগোলিক মানচিত্রের দিকে গভীরভাবে তাকালে এখন দিল্লির দাদা বাবুদের কপাল চাপড়ানো ছাড়া যার কোনো উপায় খোলা নেই। 1984 থেকে শুরু করে 2025 পর্যন্ত বঙ্গোপসাগরের বুকে, বিশেষ করে নোয়াখালী ও তার আশেপাশের সাগরের বুকে ঘটে চলেছে এক অভাবনীয় জাদুকরী ঘটনা। প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে সাগরের বুক চিরে জেগে উঠেছে প্রায় 800 বর্গ কিলোমিটারের বিশাল ভূখণ্ড। অবাক করার মতো বিষয় হলো, এই বিশাল এলাকার আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের মোট আয়তনের একেবারেই সমান। মালদ্বীপ বা সিঙ্গাপুরের মতো দেশগুলো যখন তাদের ছোট ভূখণ্ড দিয়ে পর্যটনে কারি কারি টাকা কামাচ্ছে, তখন প্রকৃতি সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশকে উপহার দিচ্ছে ঠিক সেরকমই এক বিশাল জায়গা। এখানেই শেষ নয়, এর আশেপাশে আরো প্রায় 1000 বর্গ কিলোমিটারের ডুবচর ঘাপটি মেরে বসে আছে সাগরের পানি নিচে। এই 1000 বর্গ কিলোমিটার এলাকা অদূর ভবিষ্যতে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে পুরোপুরিভাবে যুক্ত হওয়ার অপেক্ষার প্রহর গুনছে। আর এই বিশাল ভূখণ্ডের খবর দিল্লির কানে যাওয়ার পর দাদা বাবুরা রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠছে। এখন সবার মনেই একটাই প্রশ্ন, আর তা হলো, এই বিশাল ভূখণ্ড কি রাতারাতি বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে জোড়া লেগে যায়? এখানে আসল সত্যটা একদম ক্লিয়ার হওয়া দরকার। মূলত এই নতুন ভূমি এখনই পুরোপুরি মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে যায়নি। হিমালয় থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী দিয়ে প্রতি বছর প্রায় 12 বিলিয়ন টন পলি ভারত ও বাংলাদেশের বুক চিরে সোজা বঙ্গোপসাগরে এসে আছড়ে পড়ছে। এই বিপুল পরিমাণ পলির বেশিরভাগই জমা হচ্ছে মেঘনার মোহনায়, নোয়াখালী উপকূলের কাছে। এভাবেই তো বছরের পর বছর ধরে সমুদ্রের তলদেশের উচ্চতা বেড়ে জমে নিচ্ছে এক নতুন সবদ্বীপ আর বিশাল চরগুলো। আর ঠিক এখানে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ভূমিগুলো পুরোপুরি বাংলাদেশের মানচিত্রের সাথে গেঁথে যাওয়ার আগেই মোদী প্রশাসন চাইছে সেখানে নিজেদের নোংরা থাবা বসাতে, ঠিক যেমনটা তারা করেছিল কয়েক দশক আগে, যখন বাংলাদেশ ভারতের পাতা ফাঁদে পা দিয়ে একটি আস্ত দ্বীপ হারিয়েছিল। ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায় দিল্লির এই নোংরা চালবাজি কোনো নতুন ঘটনা নয়। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠে দক্ষিণ তালপট্টি নামে বিশাল এক চর। কাগজে পত্রে আর ভৌগোলিক অবস্থান অনুযায়ী সেটি পুরোপুরি বাংলাদেশের হলেও ভারত রাতারাতি সেখানে চরম ফোন দিয়ে বসে। খবর পেয়েই তারা রাতের অন্ধকারে রীতিমতো সেই দ্বীপটা দখল করে নেয়। অর্থাৎ 1971 সালের পর থেকে গায়ের জোরে সেই দ্বীপের দখল নিজের
নিজের হাতে রেখে দেয় দিল্লি। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর কড়া জবাব দিয়ে সেই দ্বীপের দখল নিজের হাতে নিলেও চতুর খেলোয়াড় ভারত তখন অত্যন্ত জঘন্য এক ফাঁদ পাতে। দ্বীপটি যখন আবার হাতকারা দিয়ে যায় তখন ভারত কৌশলে হারিয়া ভাঙা নদীর স্রোত আর পলি নিয়ন্ত্রণ করে। তারা নদীর গতিপথ এমনভাবে অন্যদিকে ঘুরিয়ে দেয় যাতে তালপট্টি দ্বীপের আশেপাশে নতুন করে আর কোনো পলি জমতে না পারে। ফলশ্রুতিতে তালপট্টি দ্বীপ আর উঁচু হতে পারেনি, বরং উল্টো পানির নিচে তলিয়ে গিয়ে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যায়। ভারতের সেই নতুন চালের কারণে সেবার বাংলাদেশকে বিশাল এক মাশুল গুনতে হয়েছে, আর ভারতের লোলুপ দৃষ্টির কাছে একটি সম্ভাবনাময় দ্বীপকে হারাতে হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সে একই নোংরা ছক কষে এবারও সাগরে মাতব্বরি করার ধান্দায় আছে মোদী প্রশাসন, কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না এবার আর দিল্লির কোনো গলাবাজি কাজে আসবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার চরম বদলা নেওয়ার জন্য পুরোপুরিভাবেই তো প্রস্তুত। বিশ্লেষকদের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই ভারতের মত্তব করে ফেলেছেন, আর তাই এবার ভারতের মুখে ঝামা ঘষে দিতে এক ভয়ঙ্কর ব্লু প্রিন্ট নিয়ে মাঠে নেমেছেন তিনি। প্রকৃতির এই বিশাল উপহারকে কাজে লাগিয়ে বাংলাদেশের সামনে এখন কপাল খোলার এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে। ভৌগোলিক অবস্থানগত কারণে প্রতি বছর বাংলাদেশের উপকূলে প্রায় 20 কিলোমিটার নতুন ভূমি জেগে উঠেছে, আর এই জেগে ওঠার হার রীতিমতো অবাক করার মতো। 2006 সালে জেগে ওঠা ভাসানচরের দিকে তাকালে বোঝা যায় এই পরিবর্তনের রূপ কতটা বিশাল। তাছাড়া এখন ভাটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটেই ভাসানচরে অনায়াসে চলে যাওয়া যায়, যা কয়েক বছর আগেও কেউ কল্পনাও করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে নিঝুম দিক থেকে মুক্তারিয়ার ঘাট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যদি ক্রস ডাম তৈরি এবং বিশেষ প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া যায় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এই নতুন এলাকার আয়তন 15,000 বর্গ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। বঙ্গোপসাগরের বুকে যেন আরো একটি নতুন বাংলাদেশের হাতছানি দেখা যায়, আর এই খবরটাই দিল্লির বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তবে বিশাল এই সম্পদের খবর পেয়ে সাউথ ব্লকের কর্তাদের তো রাতের ঘুম পুরোপুরি হারাম, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এই বিশাল সম্পদ যেন কোনোভাবেই দিল্লির পেটে না যায়, সেজন্য এক কড়া মাস্টার প্ল্যান সাজিয়েছেন তারেক সাহেব। সাগরের বুকে 15,000 বর্গ কিলোমিটার মেগা প্ল্যান বাস্তবায়িত হলে তা ভারতের জন্য এক বিশাল গলার কাটা হয়ে দাঁড়াবে। আর এই বিশাল ভূখণ্ড এবং চরাঞ্চলের সম্পূর্ণ দখল ও অধিকার রক্ষায় এবার কোনো ফাঁক ফোকর রাখতে রাজি নয় তারেক সরকার। সাগরের ভারতের যে কোনো দখলদারি রুখতে ইতিমধ্যে নৌবাহিনী ও কোস্টগার্ডকে দেওয়া হয়েছে চরম হাই অ্যালার্ট। এছাড়া গত কয়েক বছরে বাংলাদেশের নৌশক্তির যে বিপুল পরিবর্তন এসেছে তা দেখলে যে কারো চোখ যেন কপালে উঠতে বাধ্য। নৌবাহিনীর হাতে এখন রয়েছে 4টি অত্যাধুনিক ডর্নিয়ার 228 মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। এই বিমানগুলো সাধারণত কোনো বিমান নয়। সম্প্রতি এই বিমানগুলোর আধুনিক ওভারহোল ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রমে সম্পন্ন হয়েছে অত্যন্ত গোপনীয়তা ও দক্ষতার সাথে। এর মধ্যে একটি বিমান জার্মানি থেকে আধুনিকায়ন শেষ করে দেশে ফিরছে এবং আরেকটি ঠিক একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই বিমানগুলোর সবচেয়ে বড় চমক হলো এদের সামুদ্রিক নজরদারি রাডার। বিশাল কোনো জাহাজ নয়, বরং ছোট একটি মাছ ধরা নৌকা থেকে শুরু করে চোরাচালানকারী বা জলদস্যুদের যে কোনো সন্দেহজনক নৌযান অত্যন্ত নিখুঁতভাবে শনাক্ত করতে এই রাডার জুড়ি মেলা ভার। নতুন জেগে ওঠা চর বা দ্বীপগুলোর উপর চিলতে নজর রাখার জন্য আকাশ থেকে নজরদারি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, যা ভারতের যে কোনো নোংরা চালকে মুহূর্তেই ভেস্তে দিতে সক্ষম। তবে শুধু বিমান দিয়ে 24 ঘন্টা সাগরের দিকে নজর রাখা কোনোভাবেই সম্ভব নয়, আর এটা খুব ভালো করেই জানে সরকার। আকাশপথে নজরদারির পাশাপাশি সমুদ্রের বুকেও করা পাহারা বসানো অত্যন্তই জরুরি। আর ঠিক এ কারণেই তারেক রহমানের কড়া নির্দেশ, বাংলাদেশ এখন এমন এক সমন্বিত মেরিটাইম সার্ভিলেন্স সিস্টেম গড়ে তুলেছে যা সাগরে ভারতের যে কোনো দাদাগিরি চিরতরে মাটিতে মিশিয়ে দেবে। সাম্প্রতিক ঘোষণায় জানা গেছে বাংলাদেশ কোস্টগার্ডকে দেওয়া হচ্ছে অত্যাধুনিক সেন্সর রাডার এবং রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন সুবিধাযুক্ত স্পেশাল হেলিকপ্টার। এর ফলে গভীর সমুদ্রে বিন্দুমাত্র সন্দেহজনক গতিবিধি টের পেলেই তা মুহূর্তের মধ্যেই টহল জাহাজ বা কমান্ড সেন্টারে পৌঁছে যাবে চোখের পলকে। শুধু তাই নয়, ড্রোন এবং অন্যান্য আকাশভিত্তিক নজরদারি ব্যবস্থাও যুক্ত করার মেগা পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে উপকূল থেকে শুরু করে গভীর সমুদ্র পর্যন্ত এমন এক কড়া নজরদারি জাল বিছানো হচ্ছে যা ভেদ করে দিল্লির কোনো ষড়যন্ত্রে আর হালে পানি পাওয়া যাবে না। যে তালপট্টি দ্বীপ একসময় নজরদারির অভাবে চোখের সামনে থেকে ভারতের পেটে চলে গিয়েছিল, আজ ঠিক সেই একই জায়গায় আকাশ থেকে সমুদ্রতল পর্যন্ত এক শক্ত দেয়াল তুলে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। ইতিহাস যেন এবার সম্পূর্ণ নতুন এক মোড় নিতে শুরু করেছে বঙ্গোপসাগরের বুকে। আগ্রাসী ভারতের হাত থেকে নিজেদের উপকূল এবং নতুনভাবে জেগে ওঠা এই বিশাল দ্বীপগুলো রক্ষা করতে শক্তিশালী নৌবাহিনী আর সমন্বিত নজরদারি ব্যবস্থার কোনো বিকল্প নেই। রাজনৈতিক বিশ্লেষকদের সাফ কথা, তারেক রহমানের এই সামরিক মাস্টার প্ল্যানের কাছে ভারতের দাদাগিরি এবার বঙ্গোপসাগরের চিরতরে কবর হতে চলেছে। মোদী প্রশাসন যদি ভেবে থাকে তারা আবারও কোনো চতুর চাল জেলে বাংলাদেশের সম্পদ লুট করবে, তবে এবার তাদের কপালে যে চরম দুর্দশা আর উচিত শিক্ষা লেখা আছে তার বলার অপেক্ষা রাখে না। প্রকৃতির আশীর্বাদ পাওয়া এই নতুন ভূখণ্ডে এবার শুধুই উড়বে লাল সবুজের পতাকা। তারেক রহমানের এই দাঁত ভাঙা জবাবে ভারতের যে এবার সাগরের বুকে ঘোল খেয়ে ফিরতে হবে তা অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ এবার আর হারানো ভূখণ্ডের চরম প্রতিশোধ নিতে এক বিন্দু ছাড় দেবে না দিল্লির দাদাবাবুদের। ভারত চাইলেও এবার আর বাংলাদেশের চোখে ধুলো দিয়ে নতুন এই ভূখণ্ডের দিকে বুড়ো আঙুল তুলে তাকাতে পারবে না, বরং বাংলাদেশের এই কড়া প্রস্তুতির সামনে তাদের রীতিমতো হিমশিম খেতে হবে। চীন থেকে জাপান, গতির ঝড়ে বিশ্ব কাঁপানো সে বিখ্যাত বুলেট ট্রেন এবার ডানা মেলছে বাংলাদেশের মাটিতে। দেশের বুকেই উন্মোচিত হতে যাচ্ছে দ্রুতগতির এক নতুন দিগন্তের। গেল সরকারের আমল থেকে এই প্রকল্পের কথা শোনা গেলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় বুলেট ট্রেন চালুর আলোচনা। তবে এবার আনুষ্ঠানিকভাবেই ঘোষণা এলো বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার, তাও আবার স্বয়ং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মুখ থেকেই। প্রিয় দর্শক, আজকের এই পর্বে বিস্তারিত তুলে আনার চেষ্টা করব বিষয়টি নিয়ে। কবে কিংবা কিভাবে এই বুলেট ট্রেন চালু হতে পারে বাংলাদেশে, কোন কোন রুটে চলবে বুলেট ট্রেন এবং কতটি স্টেশন থাকবে। বাংলাদেশে বুলেট ট্রেন চালুর প্রস্তাবনা আজই নতুন কিছু নয়।
বহু বছর আগে থেকে চীন আগ্রহী বাংলাদেশে দ্রুতগতির বুলেট ট্রেন নির্মাণের জন্য। তবে এখনো কেন শুরু হয়নি সেই কাজ, তার উত্তর পেতে ইতিহাসের পাতায় আমাদের ফিরে যেতে হবে। ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 55 মিনিটে ট্রেন যাত্রার সুযোগ নিয়ে প্রথমবারের মতো প্রস্তাবনা দিয়েছিল চীন সরকার। 2017 সালে চীনের প্রস্তাবনায় শুরু হয় সম্ভাব্যতা যাচাই এবং সমীক্ষার কাজ। 350 কিলোমিটার উড়াল পথে বুলেট ট্রেন চলার কথা ছিল। শুধু তাই নয়, এই ট্র্যাকে থাকবে না কোনো পাথর। মোট 5টি দৃষ্টিনন্দন স্টেশনের মাধ্যমে বুলেট ট্রেনে যাত্রী ওঠানামা করার কথা। সেই স্টেশনগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম। এসব বিষয়ে একাধিকবার বৈঠকও হয় বাংলাদেশ ও চীনের সাথে। 2020 সালে এক বৈঠকে বুলেট ট্রেন কক্সবাজার পর্যন্ত যাওয়ার পরিকল্পনাও করা হয়। তবে এত সব পরিকল্পনা বাস্তবে রূপ নেয়নি কখনোই। সম্ভাব্যতা যাচাইয়ের নামে 113 কোটি টাকা খরচ করে হঠাৎ করে এই প্রকল্প থেকে সরে আসে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে এই বিষয়টি নিয়ে নেটিজেনদের অনেকেরই দাবি, ভারতের আদেশেই নাকি এই প্রকল্প থেকে সরে এসেছিলেন ভারতের অনুগত তৎকালীন শেখ হাসিনা সরকার। চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা কখনোই ভালোভাবে নেয়নি ভারত। আর বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো প্রকল্পেও ভারত নিষেধাজ্ঞা দিলে সেটি বাধ্যগত ছাত্রের মতোই মেনে নিতে বলেও দাবি করছেন বাংলাদেশের নেটিজেনরা। তবে 5 আগস্ট সরকারের পতনের পর থেকে আলোচনা এসেছে এই বুলেট ট্রেন প্রকল্পটি। বিশেষ করে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর থেকে শোনা যায় আবারও নতুন উদ্যমে কাজ শুরু হবে বুলেট ট্রেন প্রকল্পের। এরপর নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে, বিশেষ করে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর থেকে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলতে থাকে বাংলাদেশের জন্য। তারই প্রেক্ষাপটে এবার বুলেট ট্রেন নিয়ে সরাসরি প্রস্তাব দিলেন চীনের রাষ্ট্রদূত। ঢাকা, চট্টগ্রাম সহ গুরুত্বপূর্ণ রুটে চীনের দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে বলে জানান বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা জানান চীনের রাষ্ট্রদূত। বুলেট ট্রেনের সম্ভাবনা ও যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর BCM নিয়ে কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে আছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেছেন, সাম্প্রতিক সময়ের উচ্চ পর্যায়ের সফর এই দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দর্শক, এখন পর্যন্ত এটা একটা প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা হলেও সরকার যদি যথাযথ অর্থায়ন, প্রযুক্তি এবং সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তবে ভবিষ্যতে বাংলাদেশের প্রথম বুলেট ট্রেন একটি বাস্তবতা হতে পারে। তবে এই পথটি খুব একটা সহজ নয়। এটি সময় সাপেক্ষ এবং যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন আছে বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন। বর্তমান সরকার যদি এই উদ্যোগটি নেয়, তবে হয়তো 1 দশকও সময় লাগতে পারে আমাদের বুলেট ট্রেনে চড়তে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প বাস্তবায়নে প্রধান বাধা হতে পারে বিশাল বাজেট এবং জমি অধিগ্রহণ করার বিষয়টি। এছাড়াও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে পারে হাই স্পিড বুলেট ট্রেন প্রকল্পে। প্রিয় দর্শক, আমরা আপনার অভিমত জানতে চাই, আপনি কি মনে করেন বর্তমান সরকারের সময় কি এই বুলেট ট্রেন প্রকল্পের অনুমোদন দিতে পারে? প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।